তোর কি এই সিন্ধুক খোলার যোগ্যতা আছে? তুই জানিসও এর ভেতরে কত কোটি টাকার ধন আছে? আমি 3 বছর ধরে পেরেশান। তুই রাস্তার ছেলে হয়ে এই সিন্ধুক কি করে খুলবি? এই সিন্ধুক খোলার জন্য দেশের নাম করা ইঞ্জিনিয়াররাও ব্যর্থ হয়েছে। স্যার, আমি যা জানি তা দেশের ইঞ্জিনিয়াররাও জানে না। ছোট মুখে এত বড় কথা। এখান থেকে চলে যা। স্যার, আমি চলে যাচ্ছি, কিন্তু মনে রাখেন এই সিন্ধুক কেউ খুলতে পারবে না। একদিন আমাকে আপনার খুঁজতে হবে। তারপর কি চঞ্চল চৌধুরী এই সিন্দুক খুলতে পেরেছিল, নাকি যে ছেলেটিকে তাড়িয়ে দিল তাকেই খুঁজতে হয়েছিল? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শহরের সবচেয়ে অভিজাত এলাকা উত্তরায়ণ হাইটসের শেষ প্রান্তে অবস্থিত বিশাল এক ভিলা, যার নাম চঞ্চল চৌধুরী ম্যানশন। বাইরে থেকে দেখলে মনে হয় যেন কোনো রাজপ্রাসাদ, কিন্তু গত 5 বছর ধরে এই প্রাসাদের অন্দরমহলে এক অদ্ভুত অস্থিরতা বিরাজ করছে। প্রতাপ চঞ্চল চৌধুরী, এই শহরের অন্যতম ধনাঢ্য বিজনেস টাইকুন, আজ তার জীবনের সবচেয়ে বড় পরাজয়ের মুখোমুখি দাঁড়িয়ে আছেন। তার সামনে রাখা আছে কালো রঙের অতিকায় একটি সিন্দুক, যার নাম তিনি দিয়েছেন কাল ভৈরব। কথিত আছে এই সিন্দুকটি আজ থেকে প্রায় 150 বছর আগে জার্মানি থেকে বিশেষ অর্ডারে তৈরি করে আনা হয়েছিল প্রতাপবাবুর প্রপিতামহের জন্য। কিন্তু সমস্যা হলো, গত 5 বছর ধরে এই সিন্দুকটি আর খোলা যাচ্ছে না। এর চাবি হারিয়ে গেছে বহু আগেই, আর আধুনিক প্রযুক্তির কোনো সেন্সর বা কোড ব্রেকারও এর সামনে কাজ করছে না। আজকের সন্ধ্যাটা চঞ্চল চৌধুরী ম্যানশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে বিদ্যুতের চমকানি জানলার কাঁচ ভেদ করে ঘরের ভেতরটা আলোকিত করে দিয়ে যাচ্ছে। প্রাসাদের বিশাল হলরুমে শহরের নামিদামি উকিল, বিজনেস পার্টনার, মিডিয়া ব্যক্তিত্ব এবং দেশ বিদেশের বিখ্যাত লক স্পেশালিস্টরা উপস্থিত। ঘরের ঠিক মাঝখানে একটি বেদির ওপর রাখা সেই কাল ভৈরব। কালো মেটালের ওপর সোনালি ড্র্যাগনের নকশা করা, দেখলেই গা ছমছম করে ওঠে। প্রতাপ চঞ্চল চৌধুরী অস্থিরভাবে পায়চারি করছেন। তার পরনে দামি ইতালিয়ান স্যুট, হাতে জ্বলন্ত চুরুট, কিন্তু কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট। একটু আগেই জাপান থেকে আসা এক বিখ্যাত রোবটিক্স ইঞ্জিনিয়ার হার মেনে মাথা নিচু করে চলে গেছেন। তিনি বলে গেছেন, মিস্টার চঞ্চল চৌধুরী, এই সিন্দুকের মেকানিজম কোনো সাধারণ বিজ্ঞান নয়। এর ভেতরে এমন কোনো ধাঁধা লুকানো আছে যা মেশিনের পক্ষে বোঝা অসম্ভব। প্রতাপ চঞ্চল চৌধুরী রাগে কাঁপছিলেন। তার বাবার উইল অনুযায়ী এই সিন্দুকের ভেতরেই রয়েছে চঞ্চল চৌধুরী বংশের আসল উত্তরাধিকার এবং কয়েক হাজার কোটি টাকার হীরের গহনা। কিন্তু সিন্দুক না খুললে সেই সব সম্পত্তি অকেজো। তিনি হল ভর্তি মানুষের সামনে দাঁড়িয়ে ঘোষণা করলেন, আজ আমি শেষবারের মতো বলছি, এই শহরে, এই দেশে বা এই পৃথিবীতে এমন কেউ কি নেই যে আমার এই সিন্দুকটা খুলে দিতে পারে? যে কেউ, আমি বলছি যে কেউ যদি এই সিন্দুকটা অক্ষত অবস্থায় খুলে দিতে পারে, আমি তাকে নগদ 2 কোটি টাকা পুরস্কার দেব। আর যদি কেউ না পারে, তবে কাল সকালে আমি এই সিন্দুক ডিনামাইট গিয়ে উড়িয়ে দেব। তাতে ভেতরে যা আছে সব ধ্বংস হয়ে যাক, তবুও আমি এই অপমান আর সহ্য করব না। প্রতাপবাবুর গলার আওয়াজে হল রুমে পিন পতন নিস্তব্ধতা নেমে এলো। সবাই একে অপরের মুখের দিকে তাকাচ্ছে। বড় বড় ইঞ্জিনিয়াররা যেখানে ব্যর্থ, সেখানে সাধারণ মানুষের সাধ্য কি? বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। ঠিক সেই মুহূর্তেই ভিড় ঠেলে প্রধান দরজার কাছ থেকে একটি ক্ষীণ কিন্তু আত্মবিশ্বাসী কণ্ঠস্বর ভেসে এলো, সিন্দুকটা ওড়াবেন না বাবু, ওটা খুলতে বারুদ লাগে না, শুধু একটু দরদ লাগে। সবাই চমকে দরজার দিকে তাকালো। সেখানে দাঁড়িয়ে আছে বছর 17-র একটি ছেলে। নাম তার নয়ন। পরনে তেলকালি মাখা একটি পুরনো ছাইরঙা শার্ট, যা বৃষ্টিতে ভিজে গায়ের সাথে লেপ্টে আছে। প্যান্টের হাঁটুর কাছে তালি মারা, কাঁধে একটা ঝোলানো ক্যানভাস ব্যাগ, যার ভেতর থেকে উকি দিচ্ছে কিছু স্ক্রুড্রাইভার আর রেঞ্চ। তার চুলগুলো এলোমেলো, কিন্তু চোখের মণি দুটো অদ্ভুত রকমের উজ্জ্বল। সে সুজা প্রতাপ চঞ্চল চৌধুরীর চোখের দিকে তাকিয়ে আছে। সিকিউরিটি গার্ডরা তাকে আটকানোর জন্য এগিয়ে আসতেই প্রতাপবাবু হাত তুলে তাদের থামিয়ে দিলেন। তার কৌতূহল হল, এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ রাতে এত বড় বড় মানুষের ভিড়ে এই রাস্তার ছেলেটি কি বলতে চায়। প্রতাপ চঞ্চল চৌধুরী নয়নের আপাদমস্তক ভালো করে পর্যবেক্ষণ করলেন। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক তাচ্ছিল্যের হাসি। তিনি বললেন, তুমি খুলবে আমার এই কালভৈরব? তুমি জানো এর সামনে দাঁড়িয়ে কত বড় বড় ডিগ্রিধারী মানুষ ঘেমে গেছে, আর তুমি, যার নিজের জামার বোতাম ঠিক নেই, সে এসেছে আমার সিন্দুক খুলতে।
উপস্থিত অতিথিদের মধ্যে হাসির রোল পড়ে গেল। কেউ টিপ্পনি কেটে বলল, হয়তো ভুল করে ভিক্ষা চাইতে ঢুকে পড়েছে, এখন নিজেকে বড় মিস্ত্রি ভাবছে। আরেকজন বলল, এই ছেলে হয়তো চোর, আগে থেকেই রেকি করতে এসেছে। কিন্তু নলনের মুখে কোনো অপমান বোধ বা লজ্জার ছাপ ছিল না। সে ধীর পায়ে এগিয়ে এলো সিন্দুকটার দিকে। সে খুব শান্ত গলায় বলল, বাবু, ডিগ্রি দিয়ে মেশিন বানানো যায়, কিন্তু কারিগরি শিখতে হয় হাত আর কান দিয়ে। আমি কোনো ইঞ্জিনিয়ার নই, আমি পুরনো ঘড়ি আর তালার কারিগর। আমার বাবা বলতেন, লোহাও কথা বলে যদি কেউ সোনার মতো কান রাখে। নয়ন শহরের পুরনো একটি ঘড়ির দোকানের সহকারী হিসেবে কাজ করে। ছোটবেলা থেকেই তার শ্রবণ শক্তি বা শোনার ক্ষমতা ছিল প্রখর। সে ঘড়ির টিকটিক শব্দ শুনেই বলে দিতে পারত কোন গিয়ারটা ঠিকমতো কাজ করছে না। তার বাবা ছিলেন একজন সাধারণ তালাচাবি মেরামতকারী। বাবার মৃত্যুর পর নয়নকেই সংসারের হাল ধরতে হয়েছে। সে জানে ক্ষুধার জ্বালা কি, সে জানে অপমানের স্বাদ কেমন। কিন্তু আজ সে এখানে টাকার লোভে আসেনি, এসেছে এক অদ্ভুত আকর্ষণে। কালভৈরব সিন্দুকের কথা সে খবরের কাগজে দেখেছিল, আর সিন্দুকটি ছবি দেখেই তার মনে হয়েছিল এটা কোনো সাধারণ বাক্স নয়, এটা একটা জটিল শিল্পকর্ম। প্রতাপ চঞ্চল চৌধুরী নয়নের আত্মবিশ্বাস দেখে কিছুটা বিভ্রান্ত হলেন। তিনি ভাবলেন, যাই হোক, আজ তো সব আশাই শেষ চেষ্টা হিসেবে এই ছেলেটাকে একটা সুযোগ দিলে ক্ষতি কি? অন্তত একটা তামাশা তো হবে। তিনি ধূর্ত হাসি হেসে বললেন, বেশ, আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি, কিন্তু মনে রেখো খোকা, যদি তুমি আমার সময় নষ্ট করো তবে আমি তোমাকে পুলিশে দেব অনধিকার প্রবেশের দায়। আর যদি তুমি সত্যি এটা খুলতে পারো। তিনি একটু থামলেন, তারপর বললেন, তবে আমি তোমাকে 2 কোটি নয় 2.5 কোটি টাকা দেব। নয়ন মাথা নেড়ে সম্মতি জানালো। সে বলল, মঞ্জুর, তবে আমার একটা শর্ত আছে। সবাই অবাক, এই রাস্তার ছেলের আবার শর্ত? নয়ন বলল, সিন্দুক খোলার সময় কেউ কোনো কথা বলবে না, আমার নিস্তব্ধতা চাই, একদম পিনপতন নিস্তব্ধতা। প্রতাপবাবু ইশারা করতেই সবাই চুপ হয়ে গেল। নয়ন তার কাঁধের ব্যাগটা নামিয়ে রাখল। সে সিন্দুকের সামনে হাঁটু গেড়ে বসল। এত বড়, এত গম্ভীর আর রহস্যময় সিন্দুক সে জীবনে দেখেনি। সে আলতো করে সিন্দুকের গায়ে হাত রাখল। লোহার শরীরটা হিম শীতল। নয়ন চোখ বন্ধ করে একটা গভীর শ্বাস নিল। সে অনুভব করার চেষ্টা করল 150 বছরের পুরনো কারিগরের চিন্তাভাবনা। নয়ন যখন সিন্দুকের গায়ে প্রথম কান পাতল, হলরুমের সবাই শ্বাস চেপে দাঁড়িয়ে রইল। কেউ বিশ্বাস করতে পারছিল না যে একটা সাধারণ মেকানিক এমন দুঃসাহস দেখাচ্ছে। নয়নের কাছে তখন বাইরের পৃথিবীটা মুছে গেছে। চঞ্চল চৌধুরী ম্যানশন, দামি ঝাড়বাতি, মানুষের ভিড় সব উধাও। তার কানে এখন শুধু বৃষ্টির শব্দ আর সিন্দুকের ভেতরের নিস্তব্ধতা। নয়ন তার ডান হাতের তর্জনী আর মধ্যমা দিয়ে সিন্দুকের ডায়াল প্যাডটা স্পর্শ করল। সেখানে কোনো ডিজিটাল বাটন নেই, আছে পুরনো আমলের রোমান হরফ লেখা একটি ঘোরানো চাকা। নয়ন খুব সাবধানে চাকাটা একটু ঘোরালো। খট, খুব সামান্য একটা শব্দ। সাধারণ মানুষের কানে এটা ধরা পড়বে না, কিন্তু নয়নের মনে হলো সিন্দুকটা তাকে প্রথম উত্তর দিল। সে বুঝল এই সিন্দুকের ভেতরে অন্তত 6টি স্তরের লকিং সিস্টেম আছে। একে বলা হয় 6 লেয়ার টাম্বলার মেকানিজম। নয়ন বিড়বিড় করে বলল, তুমি খুব জেদি, তাই না? কিন্তু আমি জানি তোমার ব্যথা কোথায়। সে আবার চাকাটা ঘোরাতে শুরু করল, প্রথমে ডানে, তারপর খুব দ্রুত বামে। সে কোনো সূত্র বা কোড ব্যবহার করছে না, সে শুধু কম্পন অনুভব করছে। যখনই চাকার দাঁতগুলো সঠিক খাঁজে গিয়ে পড়ছে, সিন্দুকের শরীরে খুব সূক্ষ্ম একটা কাঁপুনি দিচ্ছে। নয়ন সেই কাঁপুনিটা তার হাতের তালু দিয়ে অনুভব করছে। প্রতাপ চঞ্চল চৌধুরীর একজন ম্যানেজার ফিসফিস করে বলল, স্যার, ও কি কোনো ম্যাজিক করছে নাকি সিন্দুকের সাথে কথা বলছে? প্রতাপবাবু হাত তুলে তাকে চুপ করালেন। তিনি লক্ষ্য করলেন ছেলেটার কপাল বেয়ে ঘাম ঝরছে, অথচ এসি চলছে পুরো দমে। ছেলেটা একটা ঘোরের মধ্যে আছে। প্রায় 10 মিনিট কেটে গেল। নয়ন এক নাগারে সিন্দুকের বিভিন্ন জায়গায় টোকা দিচ্ছে, কখনো ওপরে, কখনো নিচে। সে শব্দ তরঙ্গ বা সাউন্ড ভাইব্রেশন চেক করছে। হঠাৎ নয়ন থমকে গেল। সে একটা জায়গায় এসে আটকে গেছে। সিন্দুকের চতুর্থ স্তরটা কিছুতেই নড়ছে না। মনে হচ্ছে ভেতর থেকে জং ধরে গেছে, অথবা কেউ ভুল চাবি দিয়ে চেষ্টা করার ফলে স্প্রিং জ্যাম হয়ে গেছে। নয়নের মুখটা একটু ফ্যাকাশে হয়ে গেল। সে বুঝতে পারল এটা শুধু বুদ্ধির খেলা নয়, এখানে ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা দিতে হবে। দর্শকদের মধ্যে গুঞ্জন শুরু হলো। বলেছিলাম না, এখন নাটক শেষ হবে। বাচ্চা ছেলে, বাড়ি যেতে বলো। প্রতাপ চঞ্চল চৌধুরী ঘড়ির দিকে তাকালেন। তার ধৈর্যের বাঁধ ভাঙতে শুরু করেছে।
তিনি ভাবলেন এই ছেলেটাও বাকিদের মতোই ব্যর্থ হবে। কিন্তু নয়ন হাল ছাড়ল না। সে পকেট থেকে একটা ছোট্ট সরু তার আর একটা হাতুড়ির মতো যন্ত্র বের করল। সে যন্ত্রটা সিন্দুকের ঠিক মাঝখানে ধরল এবং খুব আলতো করে একটা বাড়ি দিল। ডিং! একটা দীর্ঘ গম্ভীর শব্দ পুরো ঘরে প্রতিধ্বনিত হল। নয়ন চোখ বুজে সেই শব্দের রেশটুকু শুনল। তারপর তার মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। সে সমস্যাটা ধরে ফেলেছে। নয়ন বুঝতে পারল সিন্দুকের ভেতরে একটা ফলস লক বা নকল তালা আছে। যারা এতদিন এটা খোলার চেষ্টা করেছে তারা সবাই এই নকল তালাটার পেছনে সময় নষ্ট করেছে। আসল মেকানিজমটা লুকিয়ে আছে সিন্দুকের পায়ার কাছে। এটি জার্মান কারিগরদের এক অদ্ভুত কৌশল। তারা চোরের মনস্তত্ত্ব নিয়ে খেলত। নয়ন সিন্দুকের পায়ার কাছে হাত নিয়ে গেল। সেখানে একটি ছোট্ট প্রায় অদৃশ্য লিভার আছে যা সাধারণ নকশার সাথে মিশে আছে। নয়ন লিভারটাতে চাপ দিল, কিন্তু সেটা নড়ল না। সে বুঝতে পারল এখানে গায়ের জোর খাটালে চলবে না। এবার সে 2 হাত একসাথে ব্যবহার করতে শুরু করল। ডান হাত দিয়ে সে প্রধান ডায়ালটা ঘোরাচ্ছে আর বাম হাত দিয়ে নিচের লিভারটা ব্যালেন্স করছে। তার মস্তিষ্কে এখন হাজার হাজার গাণিতিক হিসেব চলছে। কত ডিগ্রি ঘোরালে কোন পিনটা পড়বে সেটা সে মনে মনে ছবি এঁকে নিচ্ছে। হলরুমের পরিবেশ এখন টানটান। প্রতাপ চঞ্চল চৌধুরী নিজের আসন ছেড়ে উঠে দাঁড়িয়েছেন। তিনি স্পষ্ট দেখতে পাচ্ছেন সিন্দুকের সামনের চাকাটা এখন অনেক বেশি মসৃণভাবে ঘুরছে। হঠাৎ একটা শব্দ হলো, ক্লিক ক্ল্যাক। মনে হলো সিন্দুকের ভেতরে ভারী কিছু সরে গেল। সবাই চমকে উঠল। নয়ন কিন্তু থামল না। সে জানে এটা মাত্র অর্ধেক কাজ হয়েছে। এখন সবচেয়ে বিপজ্জনক অংশ বাকি। শেষ লকটা খোলার সময় যদি সামান্য ভুল হয় তবে সিন্দুকের ভেতরের সেফটি লকিং সিস্টেম চিরতরে লক হয়ে যাবে, আর সেটা খুলতে হলে সিন্দুক কাটা ছাড়া উপায় থাকবে না। নয়নের হাত কাঁপছে না, কিন্তু তার শ্বাস দ্রুত হচ্ছে। সে চোখ বন্ধ করে নিজেকে শান্ত করল। তার বাবার কথা মনে পড়ল। তালা খোলা মানে হল কারো মনের গোপন কথা জানা। জোর করে নয়, বিশ্বাস দিয়ে খুলতে হয়। নয়ন সিন্দুকটাকে আদর করার মতো করে স্পর্শ করল। সে শেষবারের মতো ডায়ালটা ঘোরাল। এবার উল্টো দিকে 1 পাক, 2 পাক, 3 পাক, এবং তারপর সে থামল। পুরো ঘর নিস্তব্ধ। মনে হচ্ছে সময় থমকে গেছে। নয়ন সিন্দুকের ভারী হাতলটা ধরল। সে জানে যদি সে সফল হয় তবে ইতিহাস তৈরি হবে, আর যদি ব্যর্থ হয় তবে সে হবে সবচেয়ে বড় হাসির পাত্র। সে ধীরে ধীরে হাতলে চাপ দিল। প্রথমে কিছুই হলো না। তারপর বহু যুগের জমে থাকা বাতাসের দীর্ঘশ্বাসের মতো একটা শব্দ করে সিন্দুকের দরজাটা 1 ইঞ্চি ফাঁক হয়ে গেল। খুলেছে! ও মাই গড, খুলে গেছে! ভিড়ের মধ্যে থেকে কেউ একজন চিৎকার করে উঠল। ক্যামেরাগুলোর ফ্ল্যাশলাইট একসাথে জ্বলে উঠল। প্রতাপ চঞ্চল চৌধুরী দৌড়ে সিন্দুকের কাছে এলেন। তার চোখ দিয়ে অবিশ্বাসের চাউনি ঠিকরে বেরোচ্ছে। নয়ন 1 পা পিছিয়ে দাঁড়াল। সে ক্লান্ত, বিধ্বস্ত, কিন্তু তার চোখে জয়ের আনন্দ। প্রতাপবাবু কাঁপা কাঁপা হাতে সিন্দুকের ভারী দরজাটা পুরোটা খুলে দিলেন। সিন্দুকের ভেতর থেকে এক ঝলক পুরনো গন্ধ বেরিয়ে এলো। চন্দন কাঠ আর পুরনো কাগজের গন্ধ। ভেতরে থরে থরে সাজানো সোনার বার, মখমলের থলিতে হিরে জহরাত আর কিছু আইনি দলিল। কিন্তু সবার ওপরে রাখা ছিল একটি পুরনো ফ্রেমে বাঁধানো ছবি এবং একটি চিঠি। প্রতাপবাবু ধন সম্পত্তির দিকে তাকালেন না। তার নজর গেল সেই চিঠির দিকে। তিনি কম্পিত হাতে চিঠিটা তুলে নিলেন। এটা তার প্রপিতামহের হাতের লেখা। তিনি পড়তে শুরু করলেন। চিঠিতে লেখা ছিল, আমার উত্তরসূরিরা, যদি তোমরা এই সিন্দুক খুলতে পারো তবে জানবে এই সম্পত্তি তোমাদের প্রাপ্য। কিন্তু মনে রেখো, এই সিন্দুক খোলার জন্য আমি কোনো চাবি রেখে যাইনি। আমি চেয়েছিলাম এমন কেউ এটা খুলুক যার লোভের চেয়ে ধৈর্য বেশি, যার কাছে শক্তির চেয়ে মেধা বড়। যে কারিগর এটা খুলবে তাকে যেন উপযুক্ত সম্মান দেওয়া হয়। প্রতাপবাবুর চোখে জল এসে গেল। তিনি এতদিন ভেবেছিলেন এটা শুধুই টাকার বাক্স, কিন্তু এটা ছিল তার পূর্বপুরুষের এক মহান পরীক্ষা। তিনি ঘুরে তাকালেন নয়নের দিকে। নয়ন তখন তার ব্যাগ গুছিয়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। সে ভাবছে তার কাজ শেষ। দাঁড়াও! প্রতাপবাবুর গর্জনে নয়ন থামল। প্রতাপবাবু এগিয়ে গিয়ে নয়নের হাতটা ধরলেন। যে হাত একটু আগে তিনি অবজ্ঞা করেছিলেন, সেই হাতটাই তিনি এখন নিজের 2 হাতের মুঠোয় ধরে আছেন। তিনি বললেন, কোথায় যাচ্ছ? তোমার কাজ শেষ হয়নি, বরং শুরু হলো। মিডিয়া কর্মীরা তাদের ঘিরে ধরল। প্রতাপবাবু ঘোষণা করলেন, আমি কথা দিয়েছিলাম 2.5 কোটি টাকা দেব। আমি আমার কথা রাখব। কিন্তু তার সাথে আমি আরও একটা ঘোষণা করতে চাই।
আজ থেকে আমার এই চঞ্চল চৌধুরী গ্রুপের চিফ সিকিউরিটি কনসালটেন্ট হবে এই ছেলেটি, নয়ন। ও প্রমাণ করেছে যে মানুষের আসল পরিচয় তার পোশাকে নয়, তার প্রতিভায়। নয়ন অবাক হয়ে তাকিয়ে রইল। সে তো শুধু তার বাবার শেখানো বিদ্যা কাজে লাগাতে চেয়েছিল। সে জানত না যে একটা তালা খোলা তার জীবনটাকেই খুলে দেবে। পরের দিন সকালে খবরের কাগজের প্রথম পাতায় নয়নের ছবি। শিরোনাম, রাস্তার জাদুঘর খুলল চঞ্চল চৌধুরীর কাল ভৈরব। কিন্তু গল্পের টুইস্ট বা মোড় এখানেই শেষ নয়। টাকা পাওয়ার পর অনেকেই ভেবেছিল নয়ন হয়তো বদলে যাবে, দামি গাড়ি কিনবে বা বস্তি ছেড়ে চলে যাবে। কিন্তু নয়ন তা করল না। নয়ন সেই টাকা দিয়ে প্রথমে তার পুরনো ঘড়ির দোকানটা কিনে নিল এবং সেটাকে একটা বড় ইনস্টিটিউটে রূপান্তর করল। নাম দিল মাস্টারমাইন্ড মেকানিক্স। সেখানে সে তার মতো হাজার হাজার গরিব বাচ্চাকে কাজ শেখাতে শুরু করল, কিভাবে মেধা দিয়ে ভাগ্য বদলাতে হয়। কয়েক মাস পর একদিন ইনকাম ট্যাক্স অফিসাররা এলো তদন্ত করতে। তারা ভাবল এত টাকা একটা বাচ্চা ছেলে পেল, নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। কিন্তু যখন তারা দেখল নয়ন সেই টাকা দিয়ে নিজের জন্য কিছু না করে সমাজের অবহেলিত শিশুদের জন্য স্কুল বানাচ্ছে, তখন তারাও স্যালিউট করে ফিরে গেল। গল্পের শেষে আমরা দেখি নয়ন তার নতুন ইনস্টিটিউটের সামনে দাঁড়িয়ে আছে। তার পরনে এখন পরিষ্কার জামাকাপড়, কিন্তু সেই পুরনো ক্যানভাস ব্যাগটা আজও তার কাঁধে। সে বিশ্বাস করে সে আজও সেই মেকানিকই আছে। কেউ একজন তাকে জিজ্ঞেস করেছিল, নয়ন, তুমি এত টাকার মালিক হয়েও কেন সাধারণ জীবনযাপন করো? নয়ন হেসে উত্তর দিয়েছিল, স্যার, সিন্দুকের তালা খোলার পর আমি একটা জিনিস শিখেছি। সম্পদ সিন্দুকের ভেতরে থাকে না, সম্পদ থাকে মানুষের মনে আর হাতে। সিন্দুক তো শুধু একটা মাধ্যম ছিল, আসল ধন তো আমার বাবার শেখানো ওই বিদ্যাটা। এই গল্প আমাদের শেখায় যে যোগ্যতা থাকলে সুযোগ আসবেই। কেউ যদি আপনাকে অবহেলা করে তবে ভেঙে পড়বেন না, নিজের দক্ষতার ওপর শান দিন। কে জানে, হয়তো আপনার জন্য এমন কোনো কাল ভৈরব অপেক্ষা করছে যা খোলার চাবি শুধু আপনার কাছেই আছে। প্রিয় দর্শক, আপনাদের যদি এই গল্পটি ভালো লেগে থাকে এবং নয়নের এই হার না মানা মনোভাব আপনাদের অনুপ্রাণিত করে, তবে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দেবেন। আর অবশ্যই গল্পটি কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আর নতুন গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।